তো শুরু করে দিই। তো আমি আজকে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ করে দেবো, পুরোটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তবে শেষ শুরু করার আগে, নতুন পড়াগুলো শুরু করার আগে পুরাতন যে পড়াগুলো যেগুলো আমরা আগেই পড়ে এসেছি সেগুলো আমরা একটু চোখ বুলিয়ে আসবো, ঠিক আছে? প্রথম থেকে একটু দেখে আসবো। তো বীজগণিত কি জিনিস, বীজগণিতের ইতিহাস, অ্যালজেব্রা শব্দটি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। এর আগেই বীজগণিতের ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি, এগুলো আমি রিপিট করবো না। এই খেলাটাও রিপিট করার দরকার আছে বলে মনে হয় না, ঠিক আছে? তো এই খেলা তারপরে তোমরা সময় পেলে এই খেলাটা আরেকবার রিভিশন দিবে, বুঝতে পেরেছো? যেহেতু তোমরা এই বীজগণিত অধ্যায়টা অনেকটাই পড়ে ফেলেছো, তো এখন এই খেলাটা আই থিঙ্ক তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে, রিয়ালাইজ করতে পারবে যে কেন এই খেলাটা তোমাদের বইয়ে এখানে এভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো সময় পেলে একবার পড়ে নিই, ঠিক আছে? বিশেষ করে আজকের ক্লাসটার পরে আরো ভালোভাবে বুঝতে পারবে এই খেলাটা, ঠিক আছে? ওকে, তারপরে বীজগণিতের প্রতীক এবং চলক সম্পর্কে আমরা জেনেছি। প্রতীক এবং চলক। তো চলক কোন জিনিসগুলো বলতো? চলক হচ্ছে যেগুলোর মান পরিবর্তন হয় না, বা যেগুলোকে কনস্ট্যান্ট বলা হয়, তাই না? স্যার। চলক কি, সরি, চলক হচ্ছে ভ্যারিয়েবল বা যেগুলোর মান পরিবর্তন হয়। আর কনস্ট্যান্ট কোনগুলো? কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক, তাই না? আমি ঠিক বলছি নাকি? আচ্ছা, দেখো, চলক কোনগুলো সাধারণত? এই যে চলক হয় সাধারণত, এই যে আমরা এক্স, ওয়াই, জেড এগুলো ব্যবহার করি না, এগুলো হচ্ছে সাধারণত চলক। তারপর হচ্ছে এ, বি, সি, এগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করি। তারপর হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। চলকের ইংলিশ হচ্ছে ভ্যারিয়েবল, হ্যাঁ। আচ্ছা, আমাদের সাথে কি ইংলিশ ভার্সনের কেউ আছো? রাহিল, তুমি কি ইংলিশ ভার্সন নাকি বাংলা ভার্সন? স্যার বাংলা মিডিয়ামে। আচ্ছা, আচ্ছা। ধ্রুবক, ধ্রুবককে বলা হচ্ছে কনস্ট্যান্ট। ধ্রুবক যেমন 1, 2, 3, 4, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, এটাকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। এগুলো জেনে রাখা ভালো, ইংলিশ টার্ম গুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় অনেক টিচার লেকচার দেওয়ার সময় এই ইংলিশ টার্মস গুলো ইউজ করে, সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে ধ্রুবককে বলা হচ্ছে কনস্ট্যান্ট, চলককে বলা হচ্ছে ভ্যারিয়েবল। চলক হলো এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এগুলো। আর ধ্রুবক হচ্ছে আমাদের এই যে নাম্বার গুলো, 1, 2, 3, 4 এসব। ওকে, আচ্ছা, আমরা প্যাটার্ন সম্পর্কে জেনেছি। তারপরে আর কি কি সম্পর্কে জেনেছি? যে এই জিনিসগুলো সময়ের সাথে সাথে গতিবেগের পরিবর্তন হয়। আচ্ছা, তোমরা গত ক্লাসে অনেকেই অনুপস্থিত ছিলে। আহ গত ক্লাসটাতে তোমরা অনেকেই প্রেজেন্ট ছিলে না। তো এই জিনিসগুলো পড়ানো হয়েছে, যে সময়ের সাথে সাথে গতিবেগ কি একই রকম থাকে, পড়িয়েছিলাম। গত ক্লাসের রেকর্ডটা খুব সম্ভবত এখন আপলোড করা হয়নি, আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো আপলোড করে দেওয়ার, ঠিক আছে? আর হচ্ছে এই যে সময়ের সাথে সাথে গাড়ির গতিবেগ কিভাবে পরিবর্তন হয়, যেমন তোমরা যখন গাড়িতে চড়ো, ওঠো, তখন কি হয়? যে প্রথমে গাড়িটা আস্তে আস্তে চলা শুরু করে, আস্তে আস্তে এর গতি বৃদ্ধি পায়, তাই না? এই জন্যই বলছো যে গাড়ির গতিবেগ কি একই রকম থাকে? আনসার কি হবে? না, একই রকম থাকে না। তারপরে আবার পৃথিবীর সকল স্থানে প্রতিদিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় কি? হ্যাঁ, অবশ্যই হয়। কারণ দেখো, মরুভূমি এলাকায় প্রচন্ড গরম, আবার এই পৃথিবীতেই আছে আবার হিমশীতল জায়গা, যেমন হিমালয়ে দেখা যায় যে অনেক কম তাপমাত্রা থাকে, তাই না? আবার এই মরুভূমি এলাকাতেই দিনের বেলা অনেক গরম থাকলেও 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার কোনো কোনো জায়গায় 70 ডিগ্রি সেন্টিগ্রেডও ওঠে তাপমাত্রা। কিন্তু রাতের বেলায় আবার প্রচন্ড শীত থাকে। তো দিনের এক এক সময়ে এক এক স্থানে এক এক রকম তাপমাত্রা থাকে, সেই ব্যাপারটা বলছে এখানে। তাতে সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। সময়ের সাথে সাথে মানুষের বৃদ্ধির পরিবর্তন হয়। যেমন এক সময় তোমরাও ছোট ছিলে, দেখো আজকে তোমরা কত বড় হয়ে গেছো। এই যে বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে, এটা অনেক ইজি কোয়েশ্চেন এইসব। যাই হোক, তো আমরা চলক বা ভ্যারিয়েবল সম্পর্কে আমরা জানি যে এই বক্স গুলো সাধারণত তোমাদের বইয়ে
মার্ক করা যে বক্স গুলো, এগুলো একটু তোমরা গুরুত্ব সহকারে দেখবে। যেখানে চলকের তিনটা বৈশিষ্ট্য বলছে। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, ঠিক আছে। আবার চলকের মান নির্দিষ্ট হয় না, চলকের মান এক এক সময় এক এক রকম হতে পারে। যেমন এই যে 3x, এখানে চলক হচ্ছে আমার এক্স, এক্স এর ভ্যালু যদি 10 হয় তাহলে চলক হবে 3 দশমিক, তাহলে আমার এর এর মান হবে 3x এর মান হবে 30। যদি এক্স এর ভ্যালু হয় 20, তাহলে 3x সমান কত হবে বলতো? এক্স এর ভ্যালু যদি 20 হয় তাহলে 3x সমান কত হবে, কে বলবে? স্যার 10 হবে এক্স এর ভ্যালু। যদি এক্স এর ভ্যালু হয় 20 বা 20, সেক্ষেত্রে 3x সমান কত হবে? এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 20, তাহলে 3x সমান কত হবে? 60। 60 হবে, হ্যাঁ। তো এরকম ভাবে যখন আমি এক্স এর ভ্যালু দেখো 10 বসাচ্ছি, তখন হচ্ছে কত? 30 হচ্ছে। আবার যখন 20 বসাচ্ছি তখন 60 হচ্ছে। তো এটাই বলছে যে চলকের মান নির্দিষ্ট না, চলকের মান পরিবর্তনশীল। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, যেমন এখানে একবার 10 ধারণ করেছে, একবার 20 ধারণ করেছে, সেটাই বলছে। আর ধ্রুব, ধ্রুব বা ধ্রুবক, বা যেটাকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট, ঠিক আছে। কনস্ট্যান্ট আগেই বলেছি যে 1 2 3 4 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এগুলোর মান আজীবন একই রকম থাকবে। এগুলো চারকে আমরা কখনো 5 বলতে পারবো না, আবার 5কে আমরা কখনো 6 বলতে পারবো না, এরকম। 4 আজীবনই 4 থাকবে, 5 আজীবনই 5ই থাকবে, এরকম ব্যাপারটা। তো ধ্রুবকের মান অপরিবর্তনশীল। আর আমরা প্রক্রিয়া চিহ্ন দেখেছি, প্লাস মাইনাস, তারপরে মাল্টিপ্লায়ার বা ইনটু বা ডট, যেটাকে বলা হয় আবার ডিভিশন, ঠিক আছে। এগুলো আমরা, এই চারটা তো আমরা সবাই জানি। নতুন আমরা যে জেনেছি যে বৃহত্তর এবং ক্ষুদ্রতর, তাই না? গ্রেটার দ্যান এবং লেস দ্যান সাইন। এই যে 3-এর থেকে 4 বড়, এটা বোঝাতে আমরা কোন, এটা ব্যবহার করতে আমরা, এটা বোঝাতে আমরা লেস দ্যান চিহ্ন ইউজ করবো। এই যে লেস দ্যান চিহ্ন, মানে 4 বড় 3 ছোট। আবার যদি বলি 1-এর থেকে 20 বড়, এটাতে কোন চিহ্ন ইউজ করব? ওই একই চিহ্ন ইউজ করবো, লেস দ্যান চিহ্ন ইউজ করবো। যদি এমন হয় যে 100-এর থেকে 10 বড়, এটা যদি, এটা বোঝাতে আমরা গ্রেটার দেন সাইনটা ইউজ করবো, ঠিক আছে। এটাই, এগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন। আর এগুলো এখানে 54 নম্বর পেজে দেখতে পাচ্ছ যে এগুলো এক্স প্লাস ওয়াই, এটাকে বলবো এক্স মাইনাস ওয়াই, এটাকে বলতে পারি এক্স ওয়াই, বা এক্স ডট ওয়াই, বা এক্স ইন্টু ওয়াই, এভাবে বলতে পারি। তারপরে হচ্ছে এক্স ডিভিশন ওয়াই, এটাকে বলতে পারি। আবার এক্স বাই ওয়াই বলতে পারি, ঠিক আছে, এটাকে এরকম ভাবে। তারপরে এই যে 5x বলতে পারি, বা এক্স ডট 5 বলতে পারি, বা এক্স ইন্টু 5 বলতে পারি, ঠিক আছে। তারপরে এক্স গ্রেটার দেন ওয়াই, তারপরে এক্স লেস দেন ওয়াই, এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে যে বীজগাণিতিক রাশি, পদ এবং সহগ। আজকে আমরা এই ব্যাপারগুলো আরো দেখবো, আরো ইন ডিটেলসে দেখবো। আমি গত ক্লাসে তোমাদের প্রথম যেদিন এই চ্যাপ্টারটা ক্লাস নিয়েছিলাম, সেদিন তোমাদেরকে রাশি, পদ এবং সহগ সম্পর্কে বলেছিলাম। যেমন এখানে আহ একটা রাশি লিখছি, 5x মাইনাস 7y প্লাস জেড, তোমাদের বই থেকেই। এখানে যেমন, এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। একটা হচ্ছে 5x একটা পদ, আর একটা হচ্ছে -7y একটা পদ, আর একটা হচ্ছে জেড একটা পদ। 3টা পদ আছে। এই 3টা পদ মিলে গঠিত হচ্ছে এই রাশিটা, তাই না? আচ্ছা, আর প্রত্যেকটা পদের সহগ আছে আবার, তাই না? যেমন প্রথম পদ, এটার সহগ কত? 5x। এখানে এই 5x টা হচ্ছে প্রথম পদ। এখানে কার সহগ? এক্স আছে সাথে, অর্থাৎ এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ হচ্ছে 5। আবার এখানে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত দ্বিতীয় পদটাতে? -7, ঠিক আছে। সহগের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট, ঠিক আছে, কোএফিসিয়েন্ট। এটা আমরা পরবর্তীতে আরো আছে দেখবো। এখানে আমরা তৃতীয় নাম্বার যে পদটা, তৃতীয় পদটা হচ্ছে আমাদের জেড। জেড এর সহগ কত এখানে? 1। জেড এর সহগ হচ্ছে এখানে 1। ওকে, তো আমরা জানলাম রাশি, পদ এবং সহগ, ঠিক আছে। তারপরে আহ তোমরা যারা গত ক্লাসে উপস্থিত ছিলে না,
তারা কি আমাকে এই 4 নাম্বারটা এবং 9 নাম্বারটা করে দিতে পারবে? অ্যান্সারটা বলতে পারবে? আচ্ছা রাহিল, 9 নাম্বারটার অ্যান্সার আমাকে বলতে পারবে? Yes, sir. হ্যাঁ বলো তো। Sir, sir, একটু এক সেকেন্ড। আচ্ছা ইন্দ্রনীল, ক্লাসে আছো? ইন্দ্রনীল, স্যার এটা হবে বলবো হ্যাঁ বলো। 9 number p equals a plus sir p equals 2a plus 12. 2a plus 12। Yes. তাহলে আমরা একটু দেখি। লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে, লিটনের কাছে আছে 7টি চকলেট, তিনজনের মোট চকলেট সংখ্যা কত? আচ্ছা তাহলে এখানে পি কি ধরেছো, এ কি ধরেছো? স্যার a আমি ধরেছি আমিনা। এ হচ্ছে আমেনার কাছে কতটি চকলেট আছে সেটা, আর পি হচ্ছে স্যার p হচ্ছে মোট চকলেট। মোট চকলেট কতটা আছে। অর্থাৎ আমেনার কাছে, দেখো তুমি কি বলছে, আমেনার কাছে কিছু চকলেট ছিল, সেটাকে ধরছো তুমি এ। লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে, তাহলে লিয়ানার কাছে কয়টা চকলেট আছে? আমেনার কাছে ধরেছো তুমি এ, ঠিক আছে। লিয়ানার কাছে কয়টা আছে? আমেনার থেকে 5টা চকলেট বেশি আছে, তাই না? তার মানে কি এ প্লাস 5, তাই না? আর লিটনের কাছে আছে 7টা। তাহলে এটাকে যদি সবগুলোকে যোগ করি, তাহলে এ প্লাস এ প্লাস 5 প্লাস 7, তাহলে আছে 2a প্লাস 12। ভেরি গুড। আচ্ছা ফারিস্তা, তারপরে ফারিস্তা, ইন্দ্রনীল, নাজিহা, তোমরা তো রেসপন্স করছো না। স্যার ডাকছিলেন? হ্যাঁ, তুমি কিন্তু 157 নম্বর পেজের 11 নাম্বারটা, 11 নাম্বারটা আমাকে একটু সলিউশনটা বলো তো। ওকে 11 নম্বর সলিউশন। আচ্ছা ফারিস্তা, জি স্যার। আচ্ছা তুমি একটু ট্রাই করো তো, দেখো তো পারো কিনা 8 নাম্বারটা, যে 8 নাম্বারটা। আচ্ছা আচ্ছা আর নাজিহা তুমি 10 নাম্বারটা ট্রাই করো, এই যে এক্স বা 10 নাম্বারটা। স্যার আমি আর কি আছো? অর্ঘ্য। স্যার করছি। আচ্ছা অর্ঘ্য, তুমি তো গত ক্লাসে ছিলে, ওরা গত ক্লাসে ছিল না, যার কারণে ওদেরকে আর কি করতে দিয়েছি। আচ্ছা অর্ঘ্য, তুমি যেহেতু করতে চাচ্ছ, তুমি 5 নাম্বারটা করো, 5 নাম্বারটা সলভ করো। স্যার করছি। হ্যাঁ বলো, অ্যান্সারটা বলো। মনে করি ব্যাংকের ডেবিট সাহেবের ওয়াই টাকা এক্স টাকা ছিল, X টাকা ছিল, বর্তমান ডেবিট সাহেবের জমা আছে এক্স প্লাস 1,000 টাকা। এক্স প্লাস 1,000 টাকা। ভেরি গুড। আর অঙ্ক তারপরে ইজি, এখন অঙ্ক ইজি দাদা। অর্ঘ্য 5 নাম্বারটা করবে, তারপরে ফারিস্তা 8 নাম্বারটা, এবং 10 নাম্বারটা করবে নাজিহা, ঠিক আছে? স্যার আমাকে যদি স্যার y 167 minus পৃষ্ঠা পুরা অনুশীলনটা দেয় তাও পারবো, ইজি। তাই তুমি আগে শেষ করে ফেলেছো, তাই না? y minus 7 আচ্ছা ওয়াই স্যার। মাইনাস আপনাদের ওয়াই মাইনাস 7, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা আর কি কি করেছো বলো, ফারিস্তা, নাজিহা? স্যার এখানে অ্যান্সার আসছে হচ্ছে 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 3t। আচ্ছা তোমরা প্রতিটি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমাদের শ্রেণীকক্ষে বেঞ্চের সংখ্যা কত? আর হচ্ছে তোমাদের শ্রেণীতে তোমাদের সংখ্যা এক্স। আচ্ছা এখানে 4/x হবে নাকি x/4 হবে? স্যার সরি x/4। হ্যাঁ x/4 হবে। x/4, x/4 দিলে তুমি কি পাবে? কতগুলো
x/4টা অ্যাকচুয়ালি কি? x/4টা হচ্ছে কতগুলো বেঞ্চে শিক্ষার্থীরা বসেছে, ঠিক জি আছে? যদি মনে করো যে 40 জন শিক্ষার্থী হয়, 40 জন 4 জন করে বসেছে, তাহলে 40 ÷ 4 = 10। তার মানে 10টি সিটে বা বেঞ্চে বসেছে শিক্ষার্থীরা। আর এক্সট্রা কয়টি আছে? খালি 3টি আছে। তার মানে তোমার শ্রেণীকক্ষে টোটাল 10টি + 3টি = 13টি আছে, তাই না? এরকম ব্যাপারটা। ওকে, নাজিহা করতে পেরেছো? নাজিহা, শুনতে পাচ্ছ আমাকে? 10 নম্বরটা ছিল পড়াশোনা। নাজিহা কি আছো ক্লাসে? আমি একটু চেক করে দেখি নাজিহা ক্লাসে আছে কিনা। নাজিহা ক্লাসে নেই। ওকে, এখন তোমরা সবাই মিলে আমাকে একটা প্রবলেম সলভ করে দিবে। সেটা হচ্ছে, সবাই করবে এই প্রবলেমটা, ঠিক আছে? কেউ আগে অ্যান্সার বলবে না। সবার যখন হয়ে যাবে, আমি যখন তোমাদের কাছে অ্যান্সার শুনতে চাবো তখন বলবে, ঠিক আছে? কত সবাই নাম্বার? সেটা হচ্ছে 9 নম্বরটা। এই যে ইজি। স্যার আমি কত নাম্বার? সবাই করবে, সবাই 9 নম্বরটাই করবে। ওকে স্যার। তোমাদের যদি সলভ করা হয়ে যায় সেক্ষেত্রে রেসপন্স করতে আমাকে জানাবে, ঠিক আছে? স্যার হয়েছে। স্যার হয়েছে। স্যার আচ্ছা, আমরা তাহলে কিছুটা স্যার ওয়েট আমার করি, শেষ। বাকিদেরও হয়ে যাক। আচ্ছা, রাহিল, রাহিল তোমার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, সবার আই থিঙ্ক হয়ে গিয়েছে। কারো বাকি থাকলে আমাকে জানাও। আচ্ছা, ফারিস্তা তুমি করেছো? কত অ্যান্সার এসেছে আমাকে একটু জানাও তো। স্যার আমার এসেছে x - 6 ÷ 3। x - 6 / 3। আচ্ছা, আর বাকিদের কি এসেছে? স্যার স্যার আমার এসেছে x/3 - 2। Good. আর কারো কি আর ডিফারেন্ট কোনো কিছু এসেছে? স্যার না স্যার, আমার স্যার নিচে তো আছে। আচ্ছা, বেসিক্যালি এই যে এই জিনিসটা যা, এই জিনিসটাও কিন্তু তাই। এটা কি ধরতে পেরেছো? এটা কিন্তু same জিনিস। দেখো, এটাকে এভাবে লেখা যায়। এই যে এটাকে লেখা যায় এভাবে, x/3 - 6/3। তাহলে দেখো কত আসে, x/3 মাইনাস, এটা যদি কাটাকাটি করা হয় তাহলে 2 হবে। এই জিনিসটাই আসে, বুঝতে পেরেছো? তার মানে এই আনসারটা সঠিক। এই আমি গত দিনের ক্লাসে এই যে এই ম্যাথটাকে
আরো ডিটেইলসে তোমরা যেন অনেক সহজেই বুঝতে পারো সেটাকে আরো ভালোভাবে এক্সপ্লেইন করেছিলাম। তো আমি রেকর্ডিংটা আপলোড করে দিব, তোমরা একটু দেখে নিও, তোমাদের কোনো সুবিধা হবে, ঠিক আছে? যদিও ম্যাথটা ইজি, তারপরেও দেখে নিলে আই থিঙ্ক ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, আর পদ পদ সম্পর্কেও তো আমরা জানি, পড়েছি বীজগাণিতিক রাশি, সেটা সম্পর্কেও আমরা জেনেছি যে বীজগাণিতিক রাশি কি জিনিস। বীজগাণিতিক রাশি আর পদের এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা একটু দেখবে সবাই, ঠিক আছে? পদের সংজ্ঞাটা কি? রাশি আর বীজগাণিতিক রাশির যে অংশটুকু শুধু যোগের মাধ্যমে, এই জিনিসটা বোঝার যে বিষয়টি, শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বা টার্ম বলা হয়, ঠিক আছে? যেমন এই যে এখানে দেখো, একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। 5x মাইনাস 6y মাইনাস 2z, এটা একটা রাশি, তাই না? এই রাশিটা এখানে তো বলছে যে শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, কিন্তু এখানে তো আমরা বিয়োগ দেখতে পাচ্ছি, তাই না? আমরা কি জানি এটা একটা রাশি, এটা পুরোটাই হচ্ছে একটা রাশি। আমরা জানি বীজগাণিতিক রাশি শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, কিন্তু মাঝখানে তো আমরা এখানে বিয়োগ চিহ্নও দেখতে পাচ্ছি দুটো জায়গায়, তাই না? আসলে এই বীজগাণিতিক রাশিটা মূলত কি? এটা হচ্ছে 5x প্লাস মাইনাস 6y, এই যে পদ, দুটো পদ, এটা একটা পদ, এখানে দ্বিতীয় পদটা কি বলতো? এই রাশিটার দ্বিতীয় পদটা কি? -6y না? -6y কি না? রেসপন্স করো। Yes, sir. দেখো, আর তৃতীয় পদটা কি বলতো? -2z। -2z। এই অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাশিটা, ঠিক আছে? এই দেখো, এখন আমরা বুঝতে পারছি যে এই যে শুধু যোগের মাধ্যমে আমাদের রাশির যে পদগুলো থাকে সেগুলো যোগের মাধ্যমে সংযুক্ত থাকে। বুঝতে পেরেছো সবাই? তাহলে এই মাইনাসটা কিভাবে আসলো? এই যে এই প্লাস আর মাইনাস একসাথে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই? মাইনাস পাই। আবার এই প্লাস এবং মাইনাস মাল্টিপ্লাই করলে আমরা মাইনাস পাই। এই জন্য আমরা সরাসরি লিখতে পারি 5x মাইনাস 6y মাইনাস 2z। বুঝতে পেরেছো না সবাই? এখানে কেন এই কথাটা বলেছে শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, কেন বলা হয়েছে পদের ডেফিনেশনে? ক্লিয়ার তো না? আচ্ছা, আজকে তাহলে আমরা এই যে এই জিনিসটাও তোমরা আগের যদি দুটো ছক বুঝে থাকো তাহলে এই ছকটাও অনেক সহজেই বুঝে যাবে, ঠিক আছে? আমরা এখন চলে যাব এই যে পদের উৎপাদক বা গুণনীয়ক। পদের উৎপাদক, রাশির কিন্তু না, ঠিক আছে? পদের উৎপাদক একটা রাশি, যেমন এখানে আমরা একটা রাশি দেখলাম 5x মাইনাস 6y মাইনাস 2z, এই একটা রাশি। এই রাশির পদগুলো হচ্ছে কি? এই যে -6y, 5x -6y আর -2z, এগুলো হচ্ছে এক একটা পদ। এখন এই পদগুলোর উৎপাদক বা ফ্যাক্টর, ঠিক আছে? উৎপাদককে ফ্যাক্টরও বলা হয়। এই পদগুলোর, এই যে তিনটা পদ, এই তিনটা পদের উৎপাদক গুলো আমরা দেখি। যেমন প্রথম পদটা 5x, এটার উৎপাদক হচ্ছে দুইটা উৎপাদক, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে x, ঠিক আছে? দুটো উৎপাদক পেলাম। আবার এটারও দুইটা উৎপাদক আছে। দুটো উৎপাদক কি? একটা হচ্ছে -6 আর একটা হচ্ছে y। আবার এটারও আমরা ঠিক দুটো উৎপাদকই পাবো, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে z। আচ্ছা, যদি এরকম হয় 6x y z, এই পদটার কয়টা উৎপাদক হবে বলো তো? এই পদটার কয়টা উৎপাদক হবে? তিনটা। চারটা উৎপাদক হবে। একটা হচ্ছে 6, একটা হচ্ছে x, একটা হচ্ছে y আর একটা হচ্ছে z, চারটা উৎপাদক। বুঝতে পেরেছো? এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা বীজগাণিতিক রাশি, তোমাদের বইয়ের 149 নাম্বার পেজটা দেখো, এটা হচ্ছে একটা রাশি 2x মাইনাস 3yz। 2x একটা পদ, -3yz একটা পদ, তাই না? 2x এর দুটো উৎপাদক, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে x। আবার -3yz
এখানে -3 একটা উৎপাদক, তারপরে y একটা উৎপাদক, z একটা উৎপাদক। ঠিক একইভাবে 6xyz এটার 4টা উৎপাদক, 6 একটা, x, y এবং z একটা। যদি হতো এরকম -xyz, -6xyz, সেক্ষেত্রে একটা উৎপাদক হবে -6 আর বাকি 3টা হবে xyz। এরকম ক্লিয়ার তো নাকি? পদের উৎপাদক ব্যাপারটা ক্লিয়ার? Yes, sir. সবার রেসপন্স করতে হবে, সবাই তো রেসপন্স করো না। সবাই রেসপন্স না করলে আমি তো বুঝতে পারি না তোমরা বুঝতে পারছো কিনা। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে, ঠিক আছে? এরপরে আমরা দেখবো সহগ। সহগ কি সম্পর্কে এর আগেও কিন্তু আমরা জেনেছিলাম, পড়েছিলাম। তো আজকেও আমরা আরেকটু দেখবো সহগ সম্পর্কে। সহগ জিনিসটা কি? যেমন এই যে পদগুলো দেখতে পাচ্ছ, এই পদগুলোর প্রত্যেকটি দেখো সহগ আছে, তাই না? বলতো প্রথম পদটার সহগ কত? আচ্ছা সরি, আমার প্রশ্নটাতে একটু ভুল আছে, যে সহগ কিন্তু প্রথম পদের বলতে পারবো না, কোন একটা পদের কিন্তু সহগ হয়। সহগ হয় এই যে 5x একটা পদ, তাই না? 5x একটা পদ, এই 5x পদে আমি বলতে পারি x এর সহগ কত। বুঝতে পেরেছো? আবার 6 - 6y এটা একটা পদ, এই পদে আমি আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি যে y এর সহগ কত। ঠিক আছে? এখানে প্রথম পদটা 5x, এখানে x এর সহগ কত কে বলতে পারবে? কে বলতে পারবে কি? 5 5। অর্থাৎ x এর সহগ হচ্ছে 5। তাহলে y এর সহগ কত হবে বলো তো? -6. -6। ভেরি গুড। আচ্ছা, তাহলে z এর সহগ কত হবে? z এর সহগ কত হবে? -2. So -2. -2। আচ্ছা, তোমাদের বইয়ে একটা দেয়া আছে 7x - 3। এখানে আমাকে x এর সহগ কত হবে কেউ একদিন বলো তো? 7x So x এর সহগ, 7 x এর সহগ 7। ভেরি গুড। x এর সহগ হবে 7। আর x টা কি বলো তাহলে? এই যে দেখো এখানে খুব সুন্দর করে বলা আছে, সহগ হচ্ছে 7, x টা হচ্ছে চলক, আর ধ্রুব হচ্ছে আমাদের 3। আর পদ কয়টা আছে এখানে? দুইটা পদ আছে, একটা হচ্ছে 7x একটা পদ, আরেকটা পদ কি? 3। 3 হচ্ছে আরেকটা পদ। 7x + 3 এর 7x একটা পদ আর 3 হচ্ছে আরেকটা পদ। ঠিক আছে? এখানে 4টা জিনিস একসাথে দেখা যায়, 5টা জিনিস, যে বীজগাণিতিক রাশি কি জিনিস, সহগ কি জিনিস, চলক কি জিনিস, ধ্রুবক কি জিনিস এবং পদ কি জিনিস। বুঝতে পেরেছো না সবাই? Yes, sir. আচ্ছা, এখন নিজে পূরণ করো এই এই কাজটা। এখানে কি বলছে? x যুক্ত পদ x এর সহগ, y যুক্ত পদ y এর সহগ। ঠিক আছে? তাহলে তোমাদের সবাই এক এক করে বলবে। ইন্দ্রনীল, এখানে তুমি 3 নাম্বারটাতে বলো তো y এর সহগ কত? 3 নাম্বারে y এর সহগ হ্যাঁ, 3 নাম্বারটাতে y এর সহগ কত? 3/2। 3 নাম্বারটাতে y এর সহগ। ইন্দ্রনীল হলো না কিন্তু, আবার ট্রাই করো। 3 নাম্বার পদটা দেখো কি আছে? -3/2। -2/3y। y এর সাথে কি আছে এখানে? পদ দেখো, পদ কি হচ্ছে? পদ হচ্ছে 3x একটা পদ, আরেকটা পদ হচ্ছে -2/3y। তাহলে y এর সহগটা কি হবে? এই যে এই পুরো অংশটুকু হবে y এর সহগ। তাহলে y এর সহগ কি হবে আমাকে বলতে পারি? -2/3। আচ্ছা, এখন আমাকে অর্ঘ্য বলবে 4 নাম্বারটাতে x এর সহগ কত? Sorry, 4 নাম্বারটাতে AB. 4 নাম্বারে x এর সহগ হচ্ছে ab। AB. আচ্ছা, আর 3 নাম্বারটাতে x এর সহগ তাহলে কত হবে? -2/3. -2/3। আচ্ছা, নাজিহা ক্লাসে আছো? নাজিহা কি ক্লাসে আছো?
ফারিস্তা শুনতে পাচ্ছ আমাকে? একজন নাই। ফারিস্তা 5 নাম্বারটা তুমি আমাকে বলো তো, 5 নাম্বারটাতে জেড এর সহগ কত? 5 নাম্বারটাতে জেড এর স্যার সে সহগ কত? ক্লাসে নেই। আচ্ছা, রাহিল তাহলে তুমি বলো 5 নাম্বারটাতে জেড এটা এর 5 সহগ কত? নাম্বার। হ্যাঁ স্যার মাইনাস সহগ। হ্যাঁ, সহগ কত? স্যার -11b। -11, ভেরি গুড। আচ্ছা, আর 7 নাম্বারটাতে অর্ঘ বলো তো, 7 নাম্বারটাতে এক্স ওয়াই এর সহগ কত? স্যার পি, স্যার পি। পি, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো, যদি 3x থাকে, x এর সহগ 3 হয়, তাহলে যদি 5xyz থাকে, তোমাদেরকে যদি বলা হয় xyz এর সহগ কত, তাহলে কি হবে বলো তো? xyz এর সহগ হবে 5। যদি এরকম থাকে 6pqr, যদি তোমাদেরকে বলা হয় pqr এর সহগ কত, pqr এর সহগ হচ্ছে 6। যদি বলা হয় 6p ab, যদি বলা হয় ab এর সহগ কত, তাহলে ab এর সহগ হবে 6p। বুঝতে পেরেছো? যদি এরকম বলা হয় -6p ab, এটার সহগ কত, ab এর সহগ কত, তখন হবে ab এর সহগ হবে -6p। ঠিক আছে, আবার যদি এরকম ভাবে বলা হয় -6pab এ pab এর সহগ কত, তখন হবে -6। সবাই বুঝতে পেরেছো কিভাবে সহগগুলো বের করবো, আইডেন্টিফাই করবো কিভাবে? ওকে, তাহলে আমরা পরবর্তীতে আগাই। সদৃশ এবং বিসদৃশ পদ। আচ্ছা, সদৃশ এবং বিসদৃশ বলতে কি বোঝো তোমরা? সদৃশ কি জিনিস এবং বিসদৃশ কি জিনিস? বলো, কেউ একজন বলো, কথা বলো। সদৃশ মানে মিল এবং বিসদৃশ মানে অমিল। হ্যাঁ, ভেরি গুড। সদৃশ মানে মিল, বিসদৃশ মানে অমিল, বা সদৃশ মানে একই রকম, বা বিসদৃশ মানে ভিন্ন রকম বা একই রকম নয়। ঠিক আছে, ধরো যে আহ, তুমি একটা দোকান থেকে যে কলম কিনলে লাল কালারের, আরেকজন যে আরেকটি কলম কিনলো লাল কালারের, একই রকম দেখতে দুটো কলম, তো সেক্ষেত্রে আমরা বললাম যে সেগুলো হচ্ছে সদৃশ। ঠিক আছে, একই রকম যেহেতু দেখতে, তার এরকমই আছে, দেখতে একই রকম। আচ্ছা, তো সদৃশ এবং বিসদৃশ ব্যাপারটা এরকমই যে একই রকম আর ভিন্ন রকম, বা মিল অমিল। ঠিক আছে, তো আমরা বীজগণিতের ক্ষেত্রে আমরা সদৃশ অদৃশ্য, সদৃশ আর বিসদৃশ ব্যাপারটা বলতে কি বোঝায় সেটা আমরা এখন শিখবো। যে বীজগণিতের ক্ষেত্রে আমরা পদ শিখেছি এর আগে, এবার আমরা শিখবো সদৃশ পদ, বিসদৃশ পদ। এর আগে শুধু পদ শিখেছি, এবার আমরা ঠিক শিখবো সদৃশ পদ এবং বিসদৃশ পদ। যেমন 2x প্লাস 3x। হ্যাঁ, এখানে এটা একটা রাশি, বীজগণিতিক রাশি। 2x একটা পদ, 3x একটা পদ, তাই না? কিন্তু এই এবার পদ আমরা শিখেছি এর আগে, কিন্তু এবার আমরা শিখবো যে এই পদ দুটো সদৃশ কিনা। 2x এবং 3x, এই পদ দুটো সদৃশ কিনা। দেখো এই পদ, এই যে 2x, এখানে চলক কত, x, আর এখানে 3x এর ক্ষেত্রে প্রথম পদটাতে চলক হচ্ছে x, দ্বিতীয় পদটাতেও আমার চলক x। দেখো এখানে কিন্তু চলক একই রকম, যেহেতু চলক একই রকম হচ্ছে, এই জন্য আমরা বলবো এই 2x এবং 3x এই পদ দুটি সদৃশ পদ। ঠিক আছে, এই পদ দুটি সদৃশ পদ। যদি এরকম থাকে বলতো কি হবে তাহলে, যে 2xy প্লাস 5xy, এখানে এই যে প্রথম পদ 2xy, দ্বিতীয় পদ 5xy, তাহলে কি এগুলো কি সদৃশ হবে? কেউ আমাকে একজন বলো তো। ইয়েস স্যার। সদৃশ হবে, কারণ এখানে চলক আছে xy, আবার এখানেও চলক আছে xy। সহগ কিন্তু ডাজেন্ট ম্যাটার। সদৃশ আর বিসদৃশ হওয়ার ক্ষেত্রে চলক কোনো ভূমিকা পালন করে না, চলক যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সরি চলক না, এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবকটা, ধ্রুবকটা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে,
সদৃশ বিসদৃশ হওয়ার ক্ষেত্রে ধ্রুবক যে কোনো কিছু হতে পারে, কনস্ট্যান্ট যে ভ্যালুটা বা সহগ যে কোনো কিছু হতে পারে। সদৃশ এবং বিসদৃশ হওয়ার ক্ষেত্রে সহগ যে কোনো কিছু হতে পারে। মেইন ফোকাস করতে হবে আমাদেরকে যে চলক দুটো আছে বা একটি চলক বা দুটো চলক আছে, সেই চলকগুলো একই রকম কিনা। দেখো এই প্রথম পদটাতে 2xy, এটাতে চলক হচ্ছে xy, চলকগুলো হচ্ছে xy। আবার পরবর্তী যে দ্বিতীয় পদটা 5xy, এটাতেও চলক হচ্ছে xy। যেহেতু চলক দুটো গুলো সমান একই রকম, তার মানে এই পদ দুটোকে আমরা কি বলবো, কি সদৃশ পদ বলবো। তাহলে তোমাদের বইয়ের 3 নাম্বারটা খেয়াল করো তো, 3 নাম্বারটা কি হবে আমাকে একজন বলো, অর্ঘ বলো তো। 3 নাম্বারটা কি হবে, এই পদ দুটো সদৃশ নাকি বিসদৃশ? স্যার বি সদৃশ। ভালো করে দেখে বলো, সদৃশ হবে। ও স্যার দেখো সরি স্যার, আমি মাইনাসটা একটু দেখছিলাম তো স্যার, ওদের একটু সমস্যা হয়েছে। হ্যাঁ দেখো, এক্স হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, আছে প্লাস 11 ওয়াই এক্স জেড। এভাবে এলোমেলো করে সাজানো থাকলে সমস্যা নেই, কিন্তু জিনিসটা একই আলটিমেটলি, তাই না? দেখো এটাকে তো এভাবেও লেখা যায় মাইনাস এক্স ওয়াই জেড। তো আমি যদি এটাকে এভাবে লিখি প্লাস 11 এক্স ওয়াই জেড, তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। জাস্ট কিন্তু আমার এক্স ওয়াই জেড তিনটা থাকলেই হইলো, ঠিক আছে? এটাকে ওয়াই ওয়াই এক্স জেড ও লেখা যায়, এক্স ওয়াই জেড ও লেখা যায়। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই জেড আছে। এই প্রথমটার সহগ হচ্ছে -1, দ্বিতীয়টার সহগ হচ্ছে 11। সহগ তো ডাজন্ট ম্যাটার সদৃশ বিসদৃশ হওয়ার ক্ষেত্রে। তার মানে কি, এগুলো হচ্ছে আমার, এই পদ দুটো হবে আমার সদৃশ। তো সদৃশ বিসদৃশ ব্যাপারটা সবাইকে আমরা বুঝতে পেরেছি। আহ Yes, sir. আচ্ছা, Yes, sir. ক্লাসে কয়জন আছো এখন, কে কে আছো? অর্ঘ আছো, ইন্দ্রনীল আছো, আর কি আছো? রাহিল আছো, আর কেউ আছো কি? আর নাজিহা আছো। আচ্ছা, নাজিহা বুঝতে পারছো? নাজিহা খুব সম্ভবত মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, এই জিনিসটা এখানে বলা হচ্ছে, এই যে এই পর্যন্ত জোড়াই কাজের আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত, এখান পর্যন্ত এই জিনিসগুলোই বলা হচ্ছে। তো বিষয়, এখন পর্যন্ত আমরা সদৃশ দেখে এসেছি, এখন আমরা একটু বিসদৃশ দেখি। 2ab প্লাস 5a প্লাস 3b, এই যে একটা রাশি দিলাম আমি, ঠিক আছে? একটা রাশি লিখলাম। এখানে দেখো তো কোনো সদৃশ, এই পদগুলো কোনোটার সাথে কোনোটা সদৃশ কিংবা কোনোটার সাথে কোনোটা বিসদৃশ কিনা। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমার তৃতীয় পদ। সবগুলো বিসদৃশ। সবগুলো বিসদৃশ। দেখো প্রথমটাতে হচ্ছে আমার চলক আছে এ বি, পরেরটাতে আছে এ, তারপরটা হচ্ছে বি, কোনোটার সাথে কোনোটার মিল নেই। এটার সাথে এটার ক্ষেত্রে দেখা যায় এ আছে বাট বি নেই, আবার এটার সাথে এটার দেখো বি আছে বাট এ নেই, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সবগুলো বিসদৃশ। এই যে জোড়াই কাজের কথা বলছে একটা, এটা তোমরা পারবে, এটাও তোমরা পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? 162 পেজের এটা তোমরা, এই যে 3 নাম্বার থেকে এই যে 8 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? এগুলো তোমরা এই ছকগুলো পূরণ করবে। এই যে 3টা ছক আছে, এই যে এগুলো পূরণ করবে, ছকগুলো পূরণ করে তোমরা গ্রুপে পাঠিয়ে দিবে ছবি, ঠিক আছে? 1 পৃষ্ঠার মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবে না সবার? আজকে রাতের মধ্যেই করে পাঠিয়ে দিবে, ক্লাস শেষ হলেই ঝটপট করে পাঠিয়ে দিবে দুটো, ওকে? Okay, sir. আচ্ছা, এখন আমরা বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ দেখব, ঠিক আছে? বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ, কিভাবে এই বীজগণিতিক দুটো রাশি একসাথে যোগ করা যায় সেই জিনিসটা আমরা শিখবো। এর আগে আমরা রাশি শিখেছি, এবার আমরা রাশি কিভাবে দুটো আলাদা আলাদা রাশিকে যোগ করতে হয় সেই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? দেখো এর আগে আমরা কি শিখেছি, আমরা তো একটু ছোটবেলা থেকেই শিখেছি 5 + 5 সমান সমান কত? 10 হয়, তাই না? Yes, sir. তাহলে
আমি যদি বলি তোমাকে 5 আর 5 সমান সমান 10 হয়, তাই না? তাহলে আমি যদি তোমাদেরকে এভাবে বলি যে 5টি আম এবং আরো 5টি আম, কয়টি আম হয়? তোমরা কি বলবে? 10টি। 10টি আম। তাহলে আমের জায়গায় আমরা আম ব্যবহার না করে এক্স ব্যবহার করতে পারি না? আমি যদি বলি 5টি এক্স এবং আরো 5টি এক্স, টোটাল কয়টি এক্স? 10x 5x 10x। কি বলছো? 10x 5x আমি কি বললাম? 5টি এক্স এবং আরো 5টি এক্স, তাহলে সমান কত এক্স? 10x 10x। কি বললাম? যে 5টি আম আরো 5টি আম, তাহলে কয়টি আম? 10টি আম। তাহলে 5টি এক্স আরো 5টি এক্স, তাহলে তো কয়টি এক্স? 10টি এক্স, তাই না? 10x ঠিক আছে, এটাকেই আমরা কিন্তু মূলত 10x বলছি। 5x + 5x = 10x। এভাবেই আসে ব্যাপারগুলো, ঠিক আছে? এখন দেখো এই জিনিসটাকে আচ্ছা, তোমরা কি কমন নেওয়ার ব্যাপারটা জানো? কিভাবে কমন নেয়? আচ্ছা, শিখিয়ে দিচ্ছি। বলবেন? কমন নেওয়ার ব্যাপারটা দেখো, এই যে এই যে দুটো রাশি, 5x একটা রাশি, 5x আরেকটা রাশি। সরি, আচ্ছা দেখো দুটো রাশি, দুটো পদ আছে, 5x এবং 5x। 5x মানে একটা অন্য কিছু একটা নেই, 5x + 3x নিলাম, ঠিক আছে? তো দেখো দুটোতেই একটা সেম চলক আছে, সেটা হচ্ছে কি x, তাই না? এটা প্রথম পদটাতেও আছে, দ্বিতীয় পদটাতেও আছে, তাই না? yes sir তাহলে দুইটা পদ থেকেই আমি কি বাদ দিয়ে দিব? এক্সটাকে বাদ দিয়ে দিব। তাহলে এক্সটাকে বাদ দিয়ে আলাদাভাবে লিখে রাখলাম, আলাদাভাবে লিখে রেখে তারপরে আলাদাভাবে ওই যে এক্সটা বের করে নিয়ে আসছি, এই জন্য 5 + 3 লিখলাম এভাবে, ঠিক আছে? তাহলে এটাকে এখন লেখা যায় 5 + 3 = কত? 8। 8x হলো, এভাবে হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? যে 5x + 5x এর ক্ষেত্রে ব্যাপারটা তেমন, ঠিক আছে? এক্সটাকে আলাদা রেখে দিলাম, 5 + 5 = 5 + 5 কত? 10, তারপরে হয়ে গেল 10x, ঠিক আছে? তো গুণ যখন আমরা বীজগণিতীয় রাশির গুণ যখন করব, তখন এই যে কমন নেওয়ার ব্যাপারটা, কিভাবে কমন নেয়, এই যে এখানে যে এক্সটাকে আলাদাভাবে বাইরে লিখছি, বাইরে রাখছি, এই জিনিসটাকেই বলা হচ্ছে কমন নেওয়া, ঠিক আছে? এই ব্যাপারটা আমরা পরে আরো শিখবো, যখন আমরা মাল্টিপ্লিকেশন শিখবো বা যখন আমরা বীজগাণিতিক রাশির গুণ করা শিখবো, হ্যাঁ, তখন এই ব্যাপারটা আমরা আরো ভালোভাবে শিখবো। আপাতত একটা সিম্পল ধারণা দিয়ে রাখলাম। ওকে, আপাতত এতটুকুই যথেষ্ট। তো এখন আমরা যোগ করা শিখবো, ঠিক আছে? এই যেমন এখানে 7টা এক্স এবং 9টা এক্স যোগ করে কত হয়েছে? টোটাল 16টা এক্স, এরকম। ঠিক একই ভাবে আমি যদি বলি যে 9টা এক্স এক্স ওয়াই প্লাস 10টা এক্স ওয়াই, তাহলে টোটাল কি হবে? রেজাল্ট বলো তো, যোগফল কত আসবে? 19xy 19xy। আর আমি যদি এভাবে বলি 9xy প্লাস 9x, তাহলে কি হবে অ্যান্সার? so 9xy + 9x স্যার ওটাই হবে 18x অর্থাৎ এই পদ দুটোকে আমরা যোগ করতে পারবো না, এই পদ দুটোকে যেমন আছে সেরকমই রাখতে পারবো আমরা, ঠিক আছে? কিন্তু এই পদ দুটোকে আমরা যোগ করতে পারবো না। তাহলে এখন একটা কি বিষয় লক্ষ্য করতে পারলে এখানে বলো তো, কখন আমরা যোগ করতে পারছি, কখন আমরা যোগ করতে পারছি না? yes sir হ্যাঁ বলো, যে কখন আমরা যোগ করতে পারছি এবং কখন আমরা যোগ করতে পারছি না? দেখো তো কোনো কিছু লক্ষ্য করতে চলকের মিল পারছো? থাকলে চলকের মিল থাকলে, হ্যাঁ ঠিক করতে পেরেছো। আরো যদি স্পেসিফিকলি বলি যে দেখো এখানে 9xy এবং 10xy, এই পদ দুটো কি সদৃশ পদ না? জি স্যার আর নিচের পদ দুটো দেখো 9xy এবং 9x, এ দুটো কি সদৃশ? নো স্যার সদৃশ নয়। তাহলে আমরা কি শিখলাম? যে দুটো সদৃশ পদকে আমরা যোগ করতে পারবো,
যোগ করে একটা যোগফল 9xy বের করতে পেরেছি, কিন্তু দুটো বিসদৃশ পদকে আমরা এভাবে যোগ করতে পারবো না। বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে আমরা কি Yes, যে sir. দুটো সদৃশ পদকে আমরা যোগ করতে পারবো, বিসদৃশ পদগুলোকে আমরা এভাবে যোগ করতে পারবো না। এজন্যই কিন্তু তোমাদের বইয়ে তোমাদেরকে সদৃশ এবং বিসদৃশ পদটার ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা জানানোর জন্যই যে সদৃশ পদের আমরা যোগ করতে পারবো, বিসদৃশ পদের যোগ করতে পারবো না। ঠিক আছে, এটা দেখো, এই যে পরেরটাতেই তোমরা দেখতে পাবে। এই যে পরের যে একটা দেখো তোমাদের, এই যে এই উদাহরণটা, এই যে এটা, এখানে কি বলেছে, 2xy মাইনাস 3xy প্লাস 6xy প্লাস 11z, তাই না? আচ্ছা, এখানে সদৃশ পদ কোনগুলা বলতো? Sir, 2xy minus 3xy আর 6xy. 6xy। তার মানে প্রথম তিনটা পদ হচ্ছে আমার সদৃশ পদ। তো আমরা কোনো বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ করতে গেলে সবার আগে খেয়াল করব সদৃশ পদ কোনগুলো। ঠিক আছে, সদৃশ পদগুলো আমরা যোগ করতে পারবো, এই জন্য সদৃশ এবং বিসদৃশ পদগুলোকে আলাদা করে ফেলবো। ঠিক আছে, তো আমাদের সদৃশ পদগুলো নিয়ে কাজ করব। তাহলে সদৃশ পদগুলো দেখো 2xy, অর্থাৎ দুইটা xy থেকে যদি তিনটা xy বাদ চলে যায় তাহলে কয়টা থেকে -xy। আবার -xy এর সাথে যদি +6y যোগ করে ফেলি তাহলে কত থাকে আমাদের কাছে? 5xy, তাই না? Yes, sir. Yes, sir. এভাবে চিন্তা করো, ধরো তোমার কাছে, তুমি যোগ আগে করো, যে ধরো তোমার কাছে 6টা লিচু আছে, আবার আছে 2টা লিচু, তাহলে তোমার কাছে টোটাল কয়টা লিচু আছে? 8টা লিচু। 8টা থেকে তুমি বাদ দিয়ে দিলে 3টা লিচু, মানে xy এর পরিবর্তে আমি লিচু ওয়ার্ডটা ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে তোমার কাছে থাকে 5টা লিচু, তার মানে 5xy। বুঝতে পেরেছো না ব্যাপারটা? Yes, sir. আচ্ছা, তাহলে এভাবেই যে তুমি এভাবে যদি ক্যালকুলেট করো তাহলে আমরা পেলাম কি 5xy। এখন 11z, এই পদটার সাথে কোনোটার কি আমি কোনো ফাংশন করতে পারবো, কোনো কিছু করতে পারবো, যোগ বিয়োগ কিছু করতে পারবো? No, sir. No. কিছু করতে পারবো না। তাহলে এটা যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিব 11z। তাহলে এটাই হবে আমাদের এই উপরের যে রাশিটা, সেই রাশির যোগফল। ঠিক আছে, 5xy প্লাস 11z, দেখো এটাই করছে এখানে, এই যে নিচে দেখো 5xy প্লাস 11z অ্যান্সার আসছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে এই যে এই দুটার যোগফল দেখো তো, এই দুটার যোগফল কি নির্ণয় করা পসিবল হবে কিনা দেখো তো। এই যে 20, তোমাদের 163 পৃষ্ঠার একেবারেই লাস্টে 20ab প্লাস 15b প্লাস 12a, আরেকটা আছে 4ab মাইনাস 11b মাইনাস 14a, এগুলোর কি যোগ বিয়োগ করা পসিবল কিনা দেখো তো। 163 পৃষ্ঠার একেবারেই শেষে। স্যার এটা গ্লে হবে স্যার, কারণ এগুলো স্যার বিসদৃশ। হ্যাঁ, ঠিক বলেছিল, প্রত্যেকটা দুটো রাশি হচ্ছে, দুটো Sir, রাশির হবে স্যার। পদগুলোই হচ্ছে বিসদৃশ, তাই না? কিন্তু কথা হচ্ছে এখানে কি বলছে ওরা, এখানে বলছে এই রাশি দুটোকে যোগ করতে, তাই না? ও এই স্যার রাশি দুটোকে, রাশি হবে, যোগফল হবে। স্যার তাহলে তাহলে হবে স্যার। তাহলে হবে, হ্যাঁ। এই দেখো, দেখো এখানে দুইটা পদ্ধতিতে তোমাদের যোগ করা শেখানো হয়েছে। তো আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিব, যে খুব সুন্দর করে এখানে দেখিয়ে দিয়েছে। প্রথমে আমরা প্রথম পদ্ধতিটাকে নিব, তার প্রথম পদ্ধতি কি বলছে? আচ্ছা, প্রথম পদ্ধতিটা আমরা পরে শিখবো, আমরা আগে দ্বিতীয় পদ্ধতিটা শিখবো। ঠিক আছে, কি বলছে? আমরা এটা দিয়ে শিখবো না, আমরা অন্য কোনো একটা রাশি দিয়ে শিখবো। ঠিক আছে, অন্য অন্য দুটো রাশি দিয়ে। ধরো যে 20xy প্লাস 4y z প্লাস 5x। ঠিক আছে, এটা একটা রাশি। আরেকটা রাশি হচ্ছে
20x প্লাস 2xy প্লাস 3z, এটা আরেকটা রাশি, তাই না? এই দুটো রাশি যোগ করা পসিবল কিনা বলো তো? আচ্ছা, তোমাদের জন্য আরেকটু সহজ করে, এটা আমরা পরে করবো, সেম জিনিসটা আমরা Sir, পরে no, করবো। sir. স্যার যে স্যার 4y এইখানটা একটা কি একটা লিখছিলেন স্যার, ওটা চলক জেড ছিল, ওই জন্য হবে না। 3z, এই দুটো কি যোগ করা পসিবল? না স্যার। No, sir. Sir, খালি 5x এর 20x হবে। আরেকটু ভালোভাবে দেখো তো, 2xy এবং 20yz হবে কিনা? 20xy এবং 2xy, Yes, sir, yes. ইয়েস স্যার, হবে স্যার। আসলে এই দুটোই যোগ করা পসিবল। এখানে এরকম ধরনের অগোছালো থাকলে তোমরা কি করে নিবে, প্রথমে সাজিয়ে নিবে, বুঝতে পেরেছো? এই যে এভাবে সাজাবে কিভাবে, এই যে 20xy প্লাস 4yz প্লাস 5x, তাই না? এটা হচ্ছে তোমাদের প্রথম রাশিটা দেয়া আছে। দ্বিতীয় রাশিটা কি? এই যে এক্স ওয়াই যেহেতু প্রথম রাশিতে আগে আছে, এই জন্য দ্বিতীয় রাশি 2xy টা আগে তোমরা লিখে নিবে, 2xy, ঠিক আছে? তারপরে এখানে yz সংবলিত কোনো রাশি আছে কি? নেই। নো স্যার। তাহলে Sir, yz এর নিচে তোমরা কিছু লিখবে না, ফাঁকা রাখবে। প্লাস চিহ্ন দিয়ে এক্স সংবলিত রাশি আছে আমাদের, 20x আছে, এটা নিচে লিখে দিবে 20x, ঠিক আছে? আর হচ্ছে 3z সংবলিত কোনো রাশি আছে? 3z সংবলিত কোনো রাশি নেই, তার মানে এই যে এটার বাহিরে, এই অংশটুকুর বাহিরে আমরা প্লাস 3z লিখে দিব, ঠিক আছে? তারপরে আমরা যোগ করে ফেলবো দুটাকে। কিভাবে যোগ করব দেখাচ্ছি। এই যে 20xy এবং 2xy যোগ করলে কত হয়? sir, 22xy. 22xy। এখন যেহেতু এখানে yz নেই, তাহলে আমরা কি বলতে পারি? প্লাস 0yz বলতে পারি না? ইয়েস স্যার। তাহলে 0yz আর 4yz যোগ করলে কত হয়? 4y Sir, 4yz. 4yz। আর তারপরে দেখো এখানে 5x আর 20x যোগ করলে কত হয়? 5x প্লাস 20x, 25x, তাহলে 25x নিলাম। আর তার সাথে প্লাস করব 3z, উপরে একইভাবে ধরে নিলাম 0z, 0z আর 3z যোগ করলে 3z হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ক্লিয়ার সবাই? যে এরকম দেখো, এরকম বিসদৃশ থাকলেও দুটো রাশি এভাবে যোগ করা পসিবল, ঠিক আছে? কারণ কি, এই যে একটা তো সদৃশ আছে, এটা সদৃশ আছে, আবার এই যে 20x 5x সদৃশ আছে, বাট এই যে এইটা আর এটার কোনো সদৃশ দুটো রাশিতে নাই, বাট এই দুইটার তো আছে, এক্স ওয়াই এবং এক্স এর তো আছে, যার কারণে আমরা এভাবে যোগ করবো, ঠিক আছে? মাথায় থাকবে না সবার? এখন আমি তোমাদেরকে একটা করতে দিব, এরকম এরকম টাইপের, ঠিক আছে? সবাই ট্রাই করো তো, এটা পারো কিনা। এক্স প্লাস 3y প্লাস 5z, এটা একটা রাশি, x মাইনাস a মাইনাস b, এটা একটা রাশি। এই দুটো যোগ করো তো তোমরা, সরি, x প্লাস a, এক্স প্লাস a প্লাস, এই দুটো রাশিকে যোগ করো। যোগ করে আমাকে ফলাফলটা জানাও, ঝটপট করে ফেলো সবাই। স্যার। করেছি। আচ্ছা, ইন্দ্রনীল করেছো? ইয়েস স্যার। আচ্ছা, কত আসছে অ্যান্সার বলো আমাকে। স্যার 3x প্লাস 3y প্লাস 5z প্লাস a প্লাস b। সবার কি এটাই এসেছে? 2x Yes, প্লাস sir. 3x প্লাস Sir, 3x 3y 3y প্লাস, plus 5z plus a plus b. ইয়েস স্যার। ভেরি গুড, তোমরা পেরেছো।
এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে আবার প্রথম পদ্ধতিতে করলে এই ব্যাপারগুলো আরো সহজ হয়। এই যে 2x প্লাস, প্রথম পদ্ধতিটা সবাই কি জানো? পারো তো নাকি? Yes, sir. এই যে জাস্ট যোগ করবে x প্লাস a প্লাস b, তাহলে এই যে 2x আর x যোগ করলে কত হয়? 2x। তারপরে y, যেহেতু y সংবলিত রাশি যেহেতু এদিকে নেই, তাহলে আমরা ডিরেক্ট 3y লিখে দিব। z সংবলিত রাশিও যেহেতু এদিকে নাই, তাহলে ডিরেক্ট 5z লিখে দিব। তারপরে এই x তো আগেই যোগ করে ফেলেছি, এখন বাকি আছে a আর b। আর a b যেহেতু বাম পাশের রাশিটিতে যেহেতু a b নেই, তো সরাসরি আমরা প্লাস a প্লাস b দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি তোমাদের বেশ কিছু এরকম যোগ হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে? এই যে উপরের যে ছকটা, এই ছকটার সাথে এই ছকটা থাকবে, আর আরো কিছু হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? এই হোমওয়ার্ক যোগ এবং বিয়োগ, বেশ কিছু রাশি দিব, সেই রাশিগুলোর যোগ এবং বিয়োগ করতে হবে। ঠিক আছে? ওকে। ওকে, বীজগণিতীয় রাশির বিয়োগ গেল, এখন যোগ গেল, এখন আমরা বিয়োগটা শিখি। বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের ধারণা থাকতে হবে যে এই যে এই জিনিসটা মাইনাস এবং মাইনাস যদি আমরা মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে কি হয় বলতো? Plus, sir, plus. প্লাস হয়। আবার যদি প্লাস আর প্লাস গুণ করি তাহলে কি হয়? প্লাস Sir, প্লাসে plus. প্লাস আর প্লাসে প্লাসে হয়, প্লাস হবে। ও। মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার প্লাস আবার প্লাস গুণ করলেও কিন্তু প্লাস হয়। এমনটা আবার ভেবে নিও না মাইনাস মাইনাস গুণ করলে যেহেতু প্লাস হয়, বিপরীতটা হয়, তার মানে প্লাস প্লাস গুণ করলেও বিপরীতটা হবে মাইনাস হবে, এমনটা ভাবা যাবে না কিন্তু। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে? প্লাস হবে। আবার প্লাস আর প্লাস গুণ করলে কত হবে? এই প্লাসই হবে। কিন্তু যদি দুইটা বিপরীত গুণ করা হয় সবসময় মাইনাস হবে। যদি প্লাস ইন্টু মাইনাস গুণ করা হয় কত হবে? মাইনাস হবে। আবার বা মাইনাস ইন্টু প্লাস যদি গুণ করা হয় সেক্ষেত্রে আমার কি হবে? মাইনাস হবে। বুঝতে পারছো? এই চারটা মনে রাখা জরুরি। মনে থাকবে না সবার? Yes, sir. এই যে Yes, জি সাইন, স্যার। এই সাইন গুলোর মাল্টিপ্লিকেশনটা মনে রাখা জরুরি। ঠিক আছে? ওকে, এখন আমরা তাহলে যেতে পারি বীজগণিতের বিয়োগে। ঠিক আছে? বীজগণিতের বিয়োগটা আমি প্রথম পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? বীজগণিতের বিয়োগ। দেখো তোমাদের যে বলছে যে এই দুটো রাশি, এই দুটো রাশি দিয়ে দেখাই দিই তোমাদেরকে। একটা হচ্ছে 5x প্লাস 4y মাইনাস 5z, তাই না? এই রাশি থেকে বিয়োগ করতে বলছে 3x মাইনাস 4y মাইনাস 6x, তাই না? এখন দেখো প্রথমে এই রাশিটার দিকে তাকাও, এই রাশিটার দিকে সদৃশ কোনো পদ আছে এই এই প্রথম রাশিটার মধ্যেই? প্রথম রাশির মধ্যে কিন্তু কোনো সদৃশ পদ নেই, তাই না? এক্স ওয়াই, একটা হচ্ছে Yes, এক্স sir. সংবলিত, একটা ওয়াই সংবলিত, একটা জেড সংবলিত। তার মানে প্রথম রাশির মধ্যে, প্রথম যে বীজগাণিতিক রাশি এটার মধ্যে আমাদের আপাতত কোনো কাজ করতে হবে না। দ্বিতীয় রাশিটার মধ্যে আমরা এখন দেখবো, এটার মধ্যে দেখো তো সদৃশ পদ আছে কিনা। এটার মধ্যে কি সদৃশ পদ আছে? Yes, sir. আচ্ছা, কোন দুটো? Sir, 3x or 6x? 6x নাকি মাইনাস 6x? Sir, minus 6x. মাইনাস 6x, হ্যাঁ। তো এজন্য আমরা প্রথমে এই দ্বিতীয় যে রাশিটা, এই রাশিটার আগে কাজ করব, তারপরে আমরা এই বিয়োগের কাজ করব। ঠিক আছে? প্রথমে রাশির ভিতরের কাজ করব, ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আগে সেরে নেব। তাহলে প্রথম রাশিটা
But এখানে ব্র্যাকেটের ভিতরে কোনো কাজ নেই, তাহলে যা আছে তাই লিখবো। ঠিক আছে, যা আছে তাই লিখবো, মাইনাস চিহ্ন যা আছে তাই দিয়ে দিব। দ্বিতীয়টার ভিতরে কাজ আছে, দ্বিতীয়টার ভিতরে 3x থেকে মাইনাস 6x বাদ দিলে কত থাকে বলতো? স্যার -9y। এই যে বললাম কি 3x থেকে আমি বাদ দিব কত? -6x, তাহলে কত থাকে? -3x। -3x। 3x। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, এই মাইনাস সাইন -3x, তাহলে আমরা x এর কাজটা আগে শেষ করে নিলাম। তাহলে কি মানে সদৃশ পদের কাজগুলো -3x, তাই না? -3x হয়ে গেল। আর 4y এর তো কোনো কাজ নেই, 4y যেহেতু একাই আছে, তার মানে -4y -4y হয়ে গেল। ঠিক আছে, এখন আসবে এর পরের লাইনের কাজ। এর পরের লাইনে আমরা কি লিখবো? এর পরের লাইনে আমরা ব্র্যাকেট গুলো তুলে দিব। তবে ব্র্যাকেট তুলে দেওয়ার আগে সবার আগে খেয়াল করতে হবে ব্র্যাকেটের সামনে এই জায়গায় এই পোর্শনে কোনো চিহ্ন আছে কিনা। ঠিক আছে, সব সময় মাথায় রাখবো আমি যখনই ব্র্যাকেটটাকে তুলে দিব, এই ব্র্যাকেটকে তুলে দেওয়ার আগে সবসময় মাথায় রাখতে হবে ব্র্যাকেটের সামনে কোনো সাইন দেয়া আছে কিনা, কোনো প্লাস মাইনাস সাইন দেয়া আছে কিনা। ঠিক আছে, যদি প্লাস সাইন দেয়া থাকে তাহলে যা আছে ঠিক তাই বসিয়ে দিব, কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে এটা কিন্তু সামনে প্লাস সাইন আছে, ঠিক আছে, সামনে প্লাস সাইন আছে, কিন্তু প্লাস সাইন দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই আমরা এখানে দিচ্ছি। তো এটার সামনে মাইনাস সাইন নেই। ঠিক আছে, তার মানে আমরা কি করব? এটাকে সরাসরি লিখে দেব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো তো না? Yes, sir. Yes, sir. 5x প্লাস 4y মাইনাস 5z প্রথম রাশিটাকে লিখে দিলাম। তারপরে এখন দেখো, তারপরে কিন্তু পরের ব্র্যাকেটটা, পরের রাশি, যে পরের রাশির যে ব্র্যাকেট, এটাকে তুলে দেওয়ার আগে আমাকে কি দেখতে হবে? তার আগে কোনো সাইন আছে কিনা। এখন দেখতে পাচ্ছি তার আগে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস সাইন থাকলে এখন আমাকে এই সাইনের কাজ করতে হবে। দেখো এখানে আছে মাইনাস সাইন, এই মাইনাস সাইনের সাথে যে 3x এর যে মাইনাসটা আছে, এই মাইনাস যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে বলতো? Plus. প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। এই জন্য আমি কি করব? প্লাস চিহ্ন দিয়ে দিব। প্লাস চিহ্ন দেওয়ার পর এই 3x কে এখানে বসিয়ে দিব, +3x হয়ে গেল। ঠিক একইভাবে আবার এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, ব্র্যাকেটের সামনে মাইনাস সাইনের সাথে এই যে দেখো এখানে কি আছে? -4x আছে, তাই না? এই যে -4x আছে, এই -4x এর যে এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইন এবং ব্র্যাকেটের শুরুতে যে মাইনাস সাইন আছে, এই মাইনাস দুটো গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস আর মাইনাস গুণ হয়ে গেলে কি হয়? প্লাস হয়ে যায়, তাই না? তাহলে আমরা প্লাস সাইন দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এই যে 4y বসিয়ে দিলাম। তাহলে এই দেখো এখন আমরা দুটো রাশি থেকে একটা রাশিতে কনভার্ট হয়ে গেল, পুরো একটা রাশি চলে আসলো। এই রাশিটাতে কোনো ব্র্যাকেট নেই, ব্র্যাকেটকে তুলে দিলাম। কিন্তু ব্র্যাকেট তুলে দেওয়ার সময় কি করতে হবে? এই যে ব্র্যাকেটের সামনে কি সাইন আছে, প্লাস সাইন আছে নাকি মাইনাস সাইন আছে, এই সাইনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট আসলো কি? এই যে 5x আর 3x। এখন আমরা দেখবো এই রাশির মধ্যে সদৃশ পদ কোনটা। 5x এবং 3x সদৃশ পদ, তাহলে 5x আর 3x যোগ করলে কত আসবে আমাদের? 8x। আচ্ছা, আবার দেখো 4y 4y দুটো সদৃশ পদ, তাহলে 4y আর 4y কত হবে আমাদের? 8y, তাই না? Yes, sir. আচ্ছা, আবার দেখো তারপর বলছে -5z। তারপর হচ্ছে -5z, দেখো কত আসলো? 8x প্লাস 8y মাইনাস 5z, তাই না? আমরা Yes, কি sir. করেছি? বিয়োগ করেছি, তাই না? তাহলে তোমাদের এটার সাথে মিললো না কেন? এটার স্যার আমার অ্যান্সার মনে হয় -6x এর জায়গায় z হওয়ার কথা, -6z। আচ্ছা আচ্ছা, এই জন্য এরা এদের ভ্যালু ডিফারেন্ট আসছে। যাই হোক, তা আমরা যেটা ধরে করেছি সে অনুযায়ী আমাদের অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে না? ওকে, বুঝতে পেরেছি তো সবাই, তাই না? Yes, sir. আচ্ছা, ঠিক একই Yes, sir. এই একই দুটো রাশি ব্যবহার করে আমি জাস্ট প্লাস মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিব। এখন তোমরা সলভ করবে, অ্যান্সার কত আসবে আমাকে
জানাবো, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে এই যে এই প্রথম রাশিটা এই মাইনাসের জায়গায় আমি প্লাস চিহ্ন দিয়ে দিলাম। সলভ করো, এটা কি হবে অ্যান্সার, অ্যান্সার আমাকে জানাও। সবাই ঝটপট করে ফেলো, অ্যান্সার কত আসে আমাকে জানাও। এটা কিন্তু অ্যাকচুয়ালি যোগ হবে তখন, যে দুটো রাশির যোগ, ঠিক আছে? স্যার বের করেছি স্যার। স্যার হয়েছে। আচ্ছা, কত আসছে অ্যান্সার তোমাদের আমাকে জানাও। অ্যান্সারটা কত 2x এসেছে জানাও। স্যার এই যে স্যার ব্ল্যাকবোর্ডটা না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার 2x প্লাস 8y মাইনাস 5z 2x এসেছে। আচ্ছা, 2x, ঠিক আছে, 2x মাইনাস স্যার প্লাস প্লাস 8y 8y মাইনাস 5z মাইনাস 5। আচ্ছা, বাকিদের কি একই এসেছে? স্যার আমার এসেছে স্যার 2x প্লাস y মাইনাস 5z। মাইনাস 5z। আচ্ছা, ইন্দ্রনীল তোমার কি আসছে? ইন্দ্রনীল, স্যার ওটা y হবে স্যার। জি স্যার, প্লাসে মাইনাসে মাইনাস। y হবে। ইয়েস স্যার, প্লাসে মাইনাসে মাইনাস স্যার, ভুল হয়ে গেছিল। আচ্ছা, ইন্দ্রনীল কি ক্লাসে আছো? হ্যাঁ স্যার। তোমার কি অ্যান্সার আসছে? তোমার কি করা হয়েছে ম্যাথটা? 0 মাইনাস 9 প্লাস 4x, 9y প্লাস 4x। 9y কেন আসবে? আচ্ছা, দাঁড়াও, তাহলে তোমাদেরকে দেখাই, একটা করে দেখাই। এটা কি মূলত বলো তো? এটা কিন্তু এই যে এটা একটা রাশি, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যোগফল তোমাদেরকে নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে দেখো, 5x কে উপরে রাখলাম প্লাস 4y মাইনাস 5z, তাই না? আর দ্বিতীয় রাশিটাকে যদি আমরা কনভার্ট করি কি আসে বলতো? মাইনাস 3x মাইনাস 4y, তাই না? আমরা করেছিলাম না এর আগে? এই যে এই দ্বিতীয় রাশির এটার কাজ আগে, ইয়েস স্যার। সেম জিনিসগুলো মানে সদৃশ পদগুলোর কাজ আগে করেছি, যার কারণে মাইনাস 3z মাইনাস 4y আসছে, তাই না? তাহলে এখন আমরা এই দুটোকে যোগ করব, তাহলে কি করব? মাইনাস 3x মাইনাস 4y। এখন এগুলোকে আমরা যোগ করে দিব। তাহলে এখন তোমরা আমাকে বলো, 5টা থেকে যদি 3টা x বাদ যায় তাহলে কয়টা x থাকে? 2টা x না? এখন তোমরা এটা আমাকে বলো, 4টা y থেকে যদি আমি 4টা y বাদ দিই তাহলে আর y কোনো থাকে আমার কাছে? মনে করো তোমার কাছে 4টা আম আছে, তুমি 4টা আম থেকে 4টা আম ফালাই দিলা, তাহলে তোমার কাছে আর কোনো আম থাকবে? নো স্যার। না স্যার, থাকবে না। তাহলে কি হবে? স্যার y। জিরো হবে। জিরো হবে, y কেন হবে? ও স্যার y এর মানটা তখন 1 হয়ে যাবে। y হবে না, জিরো হবে। এখন তুমি বলো যে তোমার কাছে মনে করো যে 4টা চকলেট আছে, তুমি 4টা চকলেট 4জনকে দিয়ে দিলে, তোমার কাছে কয়টা চকলেট থাকলো? স্যার শূন্যটা। তোমার কাছে কি একটা চকলেট থাকবে? একটা চকলেট থাকবে না তো, 0টা চকলেট থাকবে। তেমনি এখানে তুমি বলতে পারো তোমার 4টা y থেকে 4টা y বিয়োগ করে দিলে তোমার কাছে 0টা y থাকবে। 0টা y মানে তো 0ই। 0টা y মানে কি? 0-র সাথে y গুণ অবস্থায় আছে, আর y গুণন 0 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো না ব্যাপারটা? ইয়েস স্যার। ধরতে পেরেছো কি এবার যে কেন 0 হবে? যে 4টা y থেকে যদি 4টা y বাদ দেই 0 হয়ে যাবে। আবার এই যে এখানে যেহেতু মাইনাস 5x আছে, তো ডিরেক্ট আমরা বসিয়ে দিব মাইনাস 5z। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে 2x মাইনাস 5z। সবাই বুঝতে পেরেছো না এবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে,
তো এই জিনিসটা যেন ভুল না হয়, ঠিক আছে? এই ম্যাথটা, এই যে এই ম্যাথটা, এটা পুরোটাই খাতায় তুলে রাখো এখন। খাতায় তুলে রাখো, মার্ক করে রাখো স্টার সাইন দিয়ে, যেন পরবর্তীতে এই ধরনের ম্যাথটা যেন ভুল না হয়, ঠিক আছে? এটা তো প্রথম পদ্ধতিতে দেখাইলাম। এটা যদি আরেকটা পদ্ধতি আছে, ওইটা পদ্ধতি আমরা আবার দেখবো। ওই পদ্ধতিটাও আমরা শিখি। আরেকটা পদ্ধতি আছে, এই যে আমরা কি করলাম, এই যে ব্র্যাকেট আগে তুলে দিব। ব্র্যাকেট তুলে দেওয়ার আগে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরে আমরা দেখবো সদৃশ পদ আছে কিনা। সদৃশ পদ থাকলে আমাদের সেগুলোর কাজ করে নিতে হবে আগে। তো প্রথমটার ক্ষেত্রে আমি কোনো এই পদ্ধতিতেই করেছি, এই পদ্ধতিতে করেছি আমি স্যার। আচ্ছা, তো দেখো প্রথম রাষ্ট্রের ভিতরে কোনো সদৃশ পদ নেই, যার কারণে আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, প্লাস সাইন দিয়ে দিলাম। দ্বিতীয়টার ভিতরে আমাদের সদৃশ পদ যেহেতু আছে, তার মানে কাজ করতে হবে। তো এখানে যদি প্লাস মাইনাসের কাজ করে নিই, তাহলে কি থাকে, -3x - 4y। এটা আমরা আগেও দেখেছিলাম, তাই না? এটা করে নিলাম। এখন তারপরে তাহলে আমরা কি করব, তারপরে আমরা ব্র্যাকেট তুলে দিব। তো এটার সামনে কোনো সাইন নেই এখানে, ঠিক আছে? সামনে যেহেতু কোনো সাইন নেই, তাহলে আমাদের কোনো টেনশনও নেই। তাহলে আমরা কি করব, 5x + 4y - 5z বসিয়ে দিলাম। কিন্তু এটার সামনে প্লাস সাইন আছে, তাহলে এই যে এই প্লাস সাইন আর -3x এর মাইনাস সাইন, প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় বলতো, মাইনাস। মাইনাস হয়। তাহলে আমরা -3x হবে। আবার এই প্লাস সাইন আর এই যে -4y এর সামনে যে মাইনাস সাইন, 4y এর সামনে এই মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস। তাহলে মাইনাস -4y হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন কি হবে দেখো, এখন আমরা সদৃশ পদগুলো আলাদা করি। দেখো সদৃশ পদ কি আছে, 5x আর -3y, 3x, তাই না? তাহলে 5x থেকে যদি 3x চলে যায়, মাইনাস সাইন যেহেতু আছে, তার মানে কি চলে যাবে। তো 5x আবার প্লাস, তাহলে 5x থেকে যদি 3x - 3x চলে যায়, তাহলে আমার কাছে কি থাকে, 2x 2x থাকে। আবার দেখো এই 4y, আবার 4y আর হচ্ছে এই 4y, এই দুটার হচ্ছে একটা সামনে আছে প্লাস আর একটা সামনে আছে মাইনাস। তার মানে তোমার কাছে 4টা y আছে, সেই 4টা y থেকে তুমি 4টা y বাদ দিয়ে দিবে, তাহলে তোমার কাছে আর কয়টা y থাকে, 0। 0। তাহলে +0 দিয়ে দিল এখানে, ঠিক আছে? তারপরে জেড এর সাথে কি কোনো সদৃশ কোনো রাশি আছে, কোনো পদ আছে? কোনো পদ নো নেই। স্যার তাহলে যা আছে তাই বসিয়ে দিব, -5z। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x - 5z। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আমরা আর একটা বিয়োগের উদাহরণ দেখবো, একটা যে 3a + 5b + 3c, 9a + 2b - 4c। এটা একটা রাশি, এটা একটা রাশি। এই দুটো রাশি বিয়োগ করব কিভাবে? দুটো পদ্ধতিতেই আমরা বিয়োগ করতে পারবো। প্রথমে কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা একটা বিয়োগ করার পদ্ধতি দেখেছি। তো বিয়োগ করবো কিভাবে, এই যে দেখিয়ে দিচ্ছি, 3a + 5b + 3c, ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা থেকে, এই রাশিটা থেকে বিয়োগ করব পরের রাশিটা, 9a + 2b - 4c, তাই না? তো যদি করি, তাহলে যে প্রথমটার সামনে কোনো সাইন নাই, যার কারণে আমরা যা আছে তাই বসিয়ে দিব। এটার সামনে সাইন আছে, আমাদের এই সাইনের সাথে 9 এর সামনে কোন সাইন আছে বলো তো, প্লাস। প্লাস সাইন আছে। আর ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, তাহলে মাইনাস আর প্লাস কি হয়, মাইনাস। মাইনাস। তাহলে আমাদের কি হবে, আমরা এখন কি লিখবো, -9, তাই না? আচ্ছা, এখন দেখো 2b এর সামনে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাস, আর ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস। তাহলে প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস। মাইনাস আর এই যে 2b বসিয়ে দিলাম। আবার দেখো 4c এর সামনে মাইনাস আছে, আবার ব্র্যাকেটের বাইরে আছে এই যে মাইনাস আছে, তাই না? তাহলে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস প্লাস, প্লাস হয়। আর এই তারপরে 4c বসিয়ে দিই।
তাহলে এখন আমরা দেখবো সদৃশ পদ কোনটা আছে, 3a আছে, এদিকে -9 আছে, তাই না? তাহলে তোমার কাছে তিনটা থেকে 3টা এ আছে, 3টা এ থেকে 9টা এ বাদ দিলে কয়টা এ থাকে? স্যার -6। -6a, তাই না? এখন এ এর কাজ শেষ। এবার আর সদৃশ পদ কি আছে? বি এর সদৃশ পদ কয়টা আছে? একটা, দুইটা। একটা হচ্ছে 5b, একটা হচ্ছে -2। অর্থাৎ 5টা বি থেকে 2টা বি বাদ দিলে কয়টা থাকে? 3টা বি থাকবে। তাহলে কি হবে? +3b, তাই না? আবার সি এর ক্ষেত্রে দেখো 3c আছে, 4c আছে, আবার দুইটাই প্লাস চিহ্ন যুক্ত, যার কারণে আমরা দুটো যোগ করে দিব। তাহলে 4 আর 3 কত? 7, 7c +7c। তাহলে এটাই হচ্ছে আমাদের বিয়োগফল, প্রথম এবং দ্বিতীয় রাশির বিয়োগফল। ঠিক আছে? আবার এই প্রথম এবং দ্বিতীয় রাশিকে যদি অন্য আরেকটা পদ্ধতিতে আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে কি হবে? এই যে প্রথমে আমরা এই যে এরকম ভাবে এই রাশিগুলোকে আমরা এভাবে লিখে নেব। ঠিক আছে? লিখে নিলাম না? এখানে একটা এক্সট্রা কাজ করতে হয়, এই যে এভাবে দাগ দেওয়ার পরে এই মাইনাসটাকে প্লাস করে দিতে হবে, আবার এই প্লাসটাকে মাইনাস করে দিতে হবে, আর এই যে এখানে প্লাস চিহ্ন থাকে, প্লাস চিহ্নটাকে মাইনাস করে দিতে হবে, দিয়ে যোগ করে ফেলতে হবে। এই কাজটা আমরা কেন করতেছি বল? কেউ কি ধরতে পারছো এখন যে এই কাজটা আমরা কেন করতেছি? এই যে নিচের এই কাজগুলো, ওই যে আমি তোমাদেরকে দেখালাম না যে ব্রাকেট তুলে দেওয়ার জন্য ব্রাকেটের আগে মাইনাস আছে, তারপরে 9a +2b -4c, এই যে এই মাইনাস আর এইখানকার প্লাস গুণ হয়ে যে -9a হয়ে গেল, এই মাইনাসটাকে করার জন্য আমরা এই প্লাসটাকে চেঞ্জ করে মাইনাস করে দিচ্ছি। আবার দেখো এখানে আমরা মাইনাস দিচ্ছি, এই যে এই মাইনাসের সাথে এই প্লাস 2b এর সামনের প্লাস গুণ হয়ে -2b হয়ে যায়, এই কারণে আমরা এই প্লাসটাকে চেঞ্জ করে মাইনাস করে দিচ্ছি। আবার এই যে 4c এর আগে যে মাইনাস ছিল, এটা কিন্তু প্লাস হয়ে গিয়েছিল। কিভাবে প্লাস হয়ে গিয়েছিল? এই যে ব্র্যাকেটের সামনে মাইনাস, আর এই যে ব্র্যাকেটের 4c এর সামনে, ব্র্যাকেটের ভিতরে 4c এর সামনে যে মাইনাস, মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, এই জন্য +4c। এই জন্য আমরা এই মাইনাসটাকে চেঞ্জ করে এখানে প্লাস করে দিই। বুঝতে পেরেছো না সবাই যে এই পদ্ধতিতে আমরা এই প্লাস মাইনাসটা কেন দেই? Yes, sir. ক্লিয়ার তো নাকি? ওকে, এই পদ্ধতিতে প্লাস মাইনাস আমরা এই জন্য দিই কারণ এই পদ্ধতিতে তো আমরা এভাবে এই ব্র্যাকেট ইউজ করি না, ব্র্যাকেট ইউজ করে এভাবে মাইনাস ইউজ করি না, যার কারণে এই পদ্ধতিতে আমরা মাইনাস চিহ্নটাকে এভাবে নিচে নিচে, যদি এটা প্লাস থাকে, এই যে 4c এর সামনে যদি মাইনাস আছে এই জন্য প্লাস করে দিচ্ছি, যদি প্লাস থাকতো তাহলে মাইনাস করে দিতাম। যেমন এখানে 2b এর সামনে প্লাস আছে, আমরা মাইনাস করে দিয়েছি, আবার 9 এর সামনে প্লাস আছে, আমরা মাইনাস করে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা কি করব? যোগ করে দিব। তাহলে দেখো আমার কাছে 3c আছে, আর সাথে আছে কি 4c। 4c কিন্তু এখন আর মাইনাস নাই, এখন কিন্তু প্লাস হয়ে গেছে। তাহলে +4c আর 3c কত হয়? +7c। আবার দেখো 5b -2b হবে, কারণ কি এখন প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে 5b -2b, 5টা থেকে 2টা বাদ দিলে +3b। আবার দেখো 3a থেকে -9 করলে থাকে -6। -6। তাহলে দেখো তো আমরা ওই পদ্ধতিতে এবং এই পদ্ধতিতে যে করলাম, দুটোর ক্ষেত্রেই সেম অ্যান্সার আসছে না? Yes, Yes, sir. sir. ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের যোগ এবং বিয়োগের পদ্ধতি আমরা শিখলাম আজকে। তো যদি তোমাদের আর কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় কোনো সন্দেহ থাকে বা কোনো কিছু যদি না বুঝে থাকো এ পর্যন্ত, তাহলে আমাকে জানাও। না স্যার, বুঝছি। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. বাড়ির কাজ দেন। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ থাকবে এই যে 1 নাম্বারটা, 1 নাম্বারটা বাড়ির কাজ। দেখো এখানে কি বলছে? বীজগাণিতিক রাশি, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এগুলো কিন্তু আমরা করে আসছি, তাই না? ওই যে ছকগুলোতে আমরা করেছি। তো এটা আমার করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমরা যদি না পারো সেক্ষেত্রে আমি করে দিব, ঠিক আছে? তো এইগুলো নিজে নিজে চেষ্টা করতে হবে।
তোমাদের বাসায় যদি কারোর কাছে গাইড বুক থেকে থাকে, ডেফিনেটলি গাইড বুক দেখবে না, ঠিক আছে, না দেখে করার চেষ্টা করবে। যদি না দেখে করার চেষ্টা করার স্যার পর যদি না পারো, সেক্ষেত্রে হেল্প নিবা গাইডের, সেটা আলাদা বিষয়, কিন্তু না দেখে করার চেষ্টা করবে আগে সবাই, ঠিক আছে? হ্যাঁ, অর্ঘ কিছু বলতে যাচ্ছি। স্যার কত পৃষ্ঠা স্যার? এটা হচ্ছে 166 পৃষ্ঠা, অনুশীলনী আর কি। ওকে স্যার, এটা পেয়েছি স্যার। অনুশীলনীর এই যে 1 নাম্বারটা করার চেষ্টা করবে তোমরা, তারপরে এগুলো সবগুলো চেষ্টা করবে, ঠিক আছে? 1 নাম্বারটা, তারপরে 2 নাম্বার, এই যে 2 নাম্বার এগুলোও পারবে, এগুলো তোমরা যে ছকে আমরা যে জিনিসগুলো করেছি ঠিক সেম জিনিসগুলো। অনুশীলনী দেখো, আমি তোমাদের কিন্তু ডিরেক্ট একটা ম্যাথ অধ্যায়ের অনুশীলনীতে যাইনি, আগে তোমাদেরকে বেসিক গুলো শিখিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি কিভাবে ম্যাথ গুলো করতে হয়। এই জন্যই যেন তোমরা অনুশীলনী গুলো নিজে নিজে করতে পারো। অনুশীলনীর ম্যাথ গুলো যদি নিজে নিজে করতে যে না পারো, আটকে যাও, না বোঝো, সেক্ষেত্রে আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, অনুশীলনীতে কিছু কিছু কমপ্লিকেটেড ম্যাথ থাকে অনেক সময়, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আমরা করে দিতে পারি, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে আগে চেষ্টা করতে হবে, না দেখে গাইড বই দেখা যাবে, ঠিক আছে? এই যে 3 নাম্বারটাও পারবে তোমরা। 3 নাম্বারটাতে যে চলক বলে দিছে এক্স ওয়াই জেড, সেই অনুযায়ী তোমাদেরকে ইকুয়েশন ফর্ম করতে হবে, মানে এই যে রাশি তৈরি, বীজগণিতিক রাশি তৈরি করতে হবে, ঠিক আছে? তারপরে এই যে যোগ করা আমরা তোমাকে শিখিয়েছি, যে দুটো রাশি, দুটো রাশি দুটো রাশি যেহেতু যোগ করা শিখেছো, তার মানে 3টি রাশিও যোগ করতে পারবে। যেমন এখানে 4x মাইনাস 5y একটা রাশি, তারপরে হচ্ছে যে 2 নাম্বারটা দেখাচ্ছে 4 তারপরে হচ্ছে -2x প্লাস ওয়াই, তারপরে বলছে কি 6x প্লাস 7y, 6x প্লাস 7y। তো এখানে দেখো যে 4টা আর 6টা, এটাও 10টা এক্স, 10টা এক্স থেকে 2টা এক্স বাদ দিয়ে দিতে, তাহলে থাকে 8x। তারপরে দেখো 7y আর y, টোটাল 8y, 8y থেকে বাদ দিয়ে দিলে 5y, তাহলে কত থাকে? প্লাস 3y। এটা অ্যান্সার হয়ে গেল। এরকম ভাবে যে যোগের ক্ষেত্রে 3টা রাশি, 2টা রাশি, 4টা রাশি এরকম থাকতে পারে, বাট বিয়োগের ক্ষেত্রে কিন্তু সবসময় দুটো রাশি থাকবে, ঠিক আছে? তো তোমাদের এগুলো সবগুলোই হোমওয়ার্ক, সবাই করবে এগুলো, ঠিক আছে? প্রত্যেকটা তোমাদের কিন্তু অনেক সময় আছে মাঝখানে, আস্তে আস্তে ধীরে আস্তে করবে। এটা আজকে দিতে হবে না, তোমরা 2 দিন সময় দিচ্ছি তোমাদের, 2 দিনের মধ্যেই পুরো অনুশীলনী সবগুলো ম্যাথ করবে, যেগুলো আটকে যাবে, যেগুলো পারবে না, জাস্ট আমাকে পরবর্তী ক্লাসে বলবে, ঠিক আছে? তাহলে আমি দেখিয়ে দিই। স্যার আমাকে সবগুলো হোমওয়ার্ক পাঠাবো? হ্যাঁ, সবগুলো সবগুলো। স্যার আমাকে স্যার 175 পৃষ্ঠা স্যার 5 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দিবেন স্যার? 175 পৃষ্ঠা 5 নম্বর অঙ্ক, সরল সমীকরণ। আচ্ছা, আগে শেষ করে নেই ক্লাসটা, তারপরে আমি তোমার প্রবলেমটাতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। তো তোমরা এই যে 1 থেকে 5 আছে, 5 নাম্বারটা করবে, তারপরে 6 নাম্বারটা চেষ্টা করবে, ঠিক আছে? 7 নাম্বারটাও চেষ্টা করবে, এই পর্যন্তই করো, এই যে 7 নাম্বার পর্যন্ত চেষ্টা করো। 7 নাম্বার পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তারপরে আর মাত্র দুটো আছে, তোমরা সবগুলোই করো, ঠিক আছে? 9টা আছে, এই 9টাই করার চেষ্টা করো, ঠিক আছে? এই 9টাই করার চেষ্টা করো। নেক্সট দিন আমি তোমাদেরকে পরীক্ষা নিব না, নেক্সট দিন পরীক্ষা নিব না, নেক্সট দিন এই অনুশীলনীটাতে যার যেখানে প্রবলেম আছে সেই প্রবলেম গুলো তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? Yes, sir. আর আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করবো নেক্সট দিন, ঠিক আছে? Yes, sir. ওকে, আচ্ছা, তোমরা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই লিভ নিতে পারো, আর তুমি থাকতে পারো, বা অন্য কেউ যদি থাকতে চাও থাকতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। অর্ঘ, তোমার কত পৃষ্ঠাতে সমস্যা? স্যার 175 পৃষ্ঠা 5 নম্বর। 175 পৃষ্ঠা 5 নম্বর। আচ্ছা, এখানে কি বলছে? করিম সাহেব 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা 10% মুনাফায় বিনিয়োগ করলো, 1 বছর পর তিনি এত টাকা মুনাফা পেল, তাই না? ইয়েস স্যার। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছে, ঠিক আছে? এখন তোমাকে ধরে নিতে হবে যে কোনো একটা, ঠিক আছে? ধরে নাও তিনি কি আমাদের কাছে 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন, কত টাকা ধরলাম স্যার এক্স। এটা চেয়েছে, তো আমরা 10% ধরে নিলাম,
যে 10% মুনাফায় বিনিয়োগ করেছেন এক্স টাকা, ঠিক আছে? তাহলে এক্স টাকা বাদ দিয়ে বাকি যে টাকাগুলো আছে সেগুলা কত পার্সেন্ট মুনাফায়? 12% মুনাফায় করছেন, তাই না? ইয়েস স্যার। এক্স টাকা বাদ দিয়ে তাহলে তিনি কত টাকা 12% মুনাফায় রাখছে বলতো? 56,000। 56,000 মাইনাস এক্স টাকা, তাই না? ইয়েস স্যার। মাইনাস এক্স টাকা, 56,000 থেকে এক্স টাকা বাদ দিলে যেটা থাকে সেটা তিনি 12% মুনাফায় ব্যাংকে জমা রাখছে। এখন কথা হচ্ছে 1 বছর পর তিনি কত টাকা মুনাফা পাইছেন? এই যে 6,400 স্যার। 6,400 টাকা। তাহলে আমরা জানি 100 টাকায় এই যে 10% মুনাফার ক্ষেত্রে এভাবে লিখবা যে 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 10/100, তাই না? ইয়েস স্যার। তাহলে এক্স টাকায় 1 বছরের মুনাফা কত হবে? স্যার 10x বাই 100। 10x/100। এটা হইলো, এটা মনে রাখবা যে এক্স টাকা জমা রাখছে 10% মুনাফায়, যার ফলে সে এত টাকা মুনাফা পাইছে। কত টাকা মুনাফা পাইছে? 10x/100 টাকা মুনাফা পাইছে, ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার এইটুকু জানি স্যার, তারপরে স্যার একটু আচ্ছা, সময়। আবার পরের বার ধরবো যে 100 টাকা 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা, তাই না? তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা হবে কত? 12/100, তাই না? ইয়েস স্যার। তাহলে এই যে 56,000 মাইনাস এক্স টাকায় 1 বছরের মুনাফা কত হবে বলতো? তাহলে 12 12 ইন্টু ইন্টু 56,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100। তাহলে টোটাল মুনাফা কত হইলো বলতো? এই যে এইটা প্লাস এইটা, এটা হচ্ছে 10% 1 বছরের মুনাফা, আর এটা হচ্ছে 12% 1 বছরের মুনাফা, তাই না? ইয়েস স্যার। আর দেখো এখানে কি বলছে, 1 বছর পর তিনি মোট কত টাকা মুনাফা পাইছেন? 6400 বা 6,400 টাকা, তাই না? ইয়েস স্যার। তাহলে এই 6,400 টাকা কি? 12% মুনাফা প্লাস 10% মুনাফা। তাহলে 10% এর মুনাফা কত? 10x/100। ইয়েস স্যার। আর 12% এর মুনাফা 12 ইন্টু 56,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100। তাহলে এই যে এইটা আর এইটা যদি আমি যোগ করি তাহলে এই দুইটার যোগফল আমার কত আসবে বলতো? 6,400 আসবে না? ইয়েস স্যার। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। প্রশ্ন মতে তাহলে এখন শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা কি লিখবো? আমরা এভাবে লিখতে পারি, এখন আমরা লিখবো কি 10x/100 প্লাস 12 ইন্টু 56,000 মাইনাস এক্স বাই 100 সমান সমান 6,400 টাকা, তাই না? ইয়েস স্যার। এটাই তো, এতটুকু বুঝতে পেরেছো তো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তো অঙ্ক পেরে যাওয়ার কথা। হ্যাঁ স্যার, এখন বুঝছি স্যার। বুঝতে পেরেছো এখন? Yes, sir. লসাগু করলে 100 আসে। 100 আসলে এখানে 10x প্লাস 12 ইন্টু 56,000 যা আছে তাই সমান সমান এত। তাহলে এটা কি করলে কত হবে? 10x প্লাস এই যে 12 এর সাথে x গুণ করে দিলে কত আসে? আর 56,000 এর সাথে 12 গুণ করলে যা আসে সেটা লিখবা। Yes, sir. বুঝছি স্যার। 56,000 এর সাথে যদি 12 গুণ করি তাহলে আসে 6,72,000। 6,72,000। তার সাথে কি প্লাস আর মাইনাসে গুণ করলে কত হবে? মাইনাস হবে। এটা খেয়াল রাখবে যে 12 এর সামনে কি আছে? প্লাস আছে। Yes, sir. হ্যাঁ, এই প্লাস আর এক্স এর সামনে মাইনাস আছে। প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস হবে। আর কি হবে? 12 এর সাথে এক্স গুণ করলে 12x সমান সমান 6,000
400 সাথে আরো ওই যে 100 এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এই 100 একেবারেই করলাম, তাহলে -2x, ঠিক আছে? -2x প্লাস 6,72,000, এই যে -10x থেকে -12x বাদ দিয়ে দিলাম, -2x থাকে সমান 64,000। তাহলে এখন আমরা এটাকে করি, 2x টাকে ডানে নিয়ে যাই, 2x টাকে ডানে নিয়ে গেলে এটা থাকে, আর এই 64,000কে বামে নিয়ে আসি, তাহলে এভাবে লিখতে পারি 6,72,000 মাইনাস 6,000। জি স্যার, ঠিক আছে। এখন এটা যদি করো, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, x সমান সমান 6,72,000 মাইনাস 6,00,000, এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে অ্যান্সার পেয়ে যাবে 6,40,000। তাহলে 6,72,000 থেকে যদি তাহলে x সমান হচ্ছে 6,72,000 থেকে যদি 6,40,000 বাদ দিয়ে দাও, কত আসে? 32,000। 32,000কে 2 দিয়ে ভাগ করলে 16,000। তার মানে তিনি 56,000 টাকার মধ্যে 16,000 টাকা তিনি কি রাখছেন? 10% মুনাফায় বিনিয়োগ করছেন। যেহেতু এক্স আমরা 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে সেই টাকাটাকে এক্স ধরছি, তার মানে এক্স হচ্ছে 16,000 টাকা। তার মানে 16,000 টাকা তিনি 10% মুনাফায় বিনিয়োগ করছেন। তাহলে 12% মুনাফায়, যদি প্রশ্ন আসছে 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করছেন সেটাও বের করতে পারবো আমরা, 56,000 মাইনাস 16,000, তাহলে আমরা পেয়ে যাবো কি 40,000। বুঝতে পেরেছো না? ইয়েস স্যার, ক্লিয়ার তো নাকি? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।